যে কথা ভাবতে বুক শুকিয়ে যায় সে কথা বলি কিভাবে? জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে 2007 সালের এদিনে দেশে জরুরি অবস্থা জারি করা হয়। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। 2007 সালের এদিন বিকেলে জরুরি অবস্থা জারির পর বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ড. ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেই সময় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। সেই সুর আবার শুরু করেছে ড. দেবপ্রিয় ভট্টাচার্য, যার কারণে সেই সময় সংবিধান পরিবর্তন করে কেবলমাত্র তাকেই রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল। সেই কালো দিনটির কথা মনে পড়লেই বুকে কাঁপন আসে। দেশে আবারও সেই 1-11 এর পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে তিনি কথা জানান। তথ্য উপদেষ্টা লেখেন, 1-11 এর পদধ্বনি শোনা যাচ্ছে, তবে এবার অবশ্যই জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না। এদিকে মাহফুজ আলমের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কৌতূহল তৈরি হয়েছে। বিভিন্ন জন তার পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন। রাজনৈতিক অঙ্গনেও নানা জল্পনা শুরু হয়েছিল। ভালো খেলল এই উপদেষ্টার পোস্ট দেখার পরেই বিএনপি নেতা সালাউদ্দিন বলেছিলেন, এই পোস্ট 1 ঘন্টার মধ্যেই তুলে ফেলবে। সত্যি বলতে কি সত্যি সত্যি এই বালখেল্য উপদেষ্টা তাই করেছে, তার অরিজিনাল পোস্টই তুলে ফেলেছেন এবং পরে ভিন্ন ধারার একটি পোস্ট করেছেন। আমরা এই সরকারকে অন করি কিন্তু সমালোচনাও কিন্তু করি আনলিমিটেড। সরকার কেন এই বালখেল্য টাইপের উপদেষ্টাদের এখনো সরকারের বড় বড় দায়িত্বে রেখেছেন? এগুলোর তো ম্যাচুরিটি আসেনি এবং আসবে না কোনোদিনই। তাহলে সরকারকে আর কত বলবো? বলতে বলতে টায়ার্ড হয়ে যাচ্ছি। যা হোক, বাংলাদেশে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, এই ইস্যুতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় ভয়াবহ রাজনৈতিক সহিংসতার জের ধরে 2007 সালের 11 জানুয়ারিতে জরুরি অবস্থা জারি করা হয়, যা দেশের রাজনৈতিক ইতিহাসে 1-11 হিসেবে পরিচিতি পেয়েছে। প্রথম দিকে জোর গলায় বলতে পারিনি, তবে মিনমিন করে বলেছিলাম, এই ছেলেদের বয়সই হয়নি কেন উপদেষ্টা পদে দেওয়া হলো। কথাগুলো এখন বাণী হয়ে ফলছে। হ্যাঁ, এটা সত্য যে মাহফুজ আলমের বিরুদ্ধে তেমন কোন দুর্নীতি শুনিনি, তবে আসিফ মাহমুদের বিরুদ্ধে দরনীতি সহ এমন কিছু নাই যা তার বিরুদ্ধে শোনা যাচ্ছে না। নানা রকম সমস্যা কেউ না কেউ করছে। তাদের এই সব অক্ষমতা অদক্ষতা আরো কত কি হবে। মন্ত্রীর চেয়ারে বসে এই সব বালখেলাপনা করবে। আমরা যারা সাধারণ নাগরিক, যারা মন্ত্রীদের চেয়ারে বসে নিজের বক্তব্যে স্থির থাকতে পারে না, তাদের কেন এখনো অনারেবল সরকার প্রধান চেয়ারে কেন রেখেছেন? বারবার একই ধরনের ভুল করে যাচ্ছেন এই মাহফুজ বালখেল্য। দুর্নীতি, দুঃশাসন এবং ক্ষমতার অপব্যবহার এক ধরনের মাফিয়াগিরি আসিফ মাহমুদের বিরুদ্ধে আছে। সেগুলো যদি সরিয়েও ফেলে, তারপরে তিনিও সেনা প্রধানের বিরুদ্ধে যেভাবে ইন্টারভিউ দিয়েছিলেন, এগুলো অবিশ্বাস্য এবং মারাত্মক বিভৎস। কেন এগুলোকে ইউনূস সরকার এখনো চেয়ারে রেখেছেন জানি না, তবে বেশ কিছু ইস্যু আছে এই বালখেল্যগুলো সরিয়ে ফেলতে। তারপরেও কেন করছে না বুঝছি না। এদিকে আবার 1-11 সময়কার মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনে জেতার জন্য বিএনপির যত বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে, ততই বেশি বেশি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। তিনি লন্ডন থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। জিয়া সাইবার ফোর্স অনলাইন ভিত্তিক সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, একটি মহল যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে, বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, তারা একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের সঙ্গে সম্পর্ক থাকা মিডিয়া হাউসের মাধ্যমে ঠিক 1-11 সময় বিএনপির বিরুদ্ধে যেভাবে মিডিয়া ট্রায়াল করা হয়েছিল, ঠিক একই রকম একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে অনেকেই। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করে অনলাইন অ্যাক্টিভিস্টদের সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, আমি কেন্দ্রীয় অফিসে খোঁজ নিয়েছি,
বিষয়টি এক রকম অথচ পত্রিকায় এসেছে আরেক রকম। সেজন্য আপনাদের সতর্ক থাকতে হবে। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি আরও বলেন, আপনারা অনলাইন অ্যাক্টিভিস্ট এগুলো যুক্তিতর্ক দিয়ে মানুষের সামনে তুলে ধরবেন। মানুষের কাছে এসব নিয়ে যেতে হবে। আপনারা যুক্তিতর্ক দিয়ে তরুণ ভোটার সহ ভোটারদের আগ্রহী করতে বিএনপির ৩১ দফা তুলে ধরবেন এবং বিএনপির পক্ষে জনমত গড়ে তুলবেন। অতীতেও আপনারা করেছেন, সামনেও আপনাদেরই করতে হবে। আপনারাই সুন্দর করে করতে পারবেন। তারেক রহমান বলেন, অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে মতপার্থক্য থাকলেও সবাই বাংলাদেশী জাতীয়তাবাদ নিয়ে কাজ করছেন। এখন আগের চেয়ে বেশি কাজ করতে হবে। অতীতে বিএনপির অবদানের কথা উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পর থেকে বিএনপি যতবারই সরকার পরিচালনা করেছে ততবারই শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কৃষি এবং শিল্পে সবচেয়ে বেশি অবদান রেখেছে। দল হিসেবে একমাত্র বিএনপি ভবিষ্যতে সরকারে গিয়ে কি করবে সে রোডম্যাপ মানে পথ নকশা ইতিমধ্যেই দিয়েছে, আর কেউ কি তা দিয়েছে? বিএনপি ২ বছর আগেই সংস্কারের রূপরেখা দিয়েছে। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি অনলাইন অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে বলেন, আমাদের যুদ্ধ শেষ হয়নি। ৫ আগস্ট আমরা নতুন করে বিজয় অর্জন করেছি। এখন নতুন করে আবারও যুদ্ধ শুরু হয়েছে। এ যুদ্ধ আমাদের অস্তিত্ব রক্ষার, আমাদের রাজনীতির। এ যুদ্ধ হচ্ছে জনগণকে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার। ৫ আগস্টের আগে সাইবার যোদ্ধারা লড়াই করেছে, তাদের এখন আবারও নতুন করে লড়াই করতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে। এ চক্রান্তের বিরুদ্ধে আমাদের যোদ্ধারা জয়ী হবেন, এ বিশ্বাস আমার আছে। আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে হুমায়ুন কবির, সোনিয়া আক্তার, মোস্তফা কামাল পলাশ, নাহিদ ওয়াসিফ ফাইজান, ওয়াহিদ উন নবীও ছিলেন। দেশের সকল রাজনৈতিক নেতাদের আচরণের পরিবর্তন দেখাতে হবে। শুধু দেশের জন্য আমাদের এক হতে হবে। ভিডিওটি আপনাদের যদি মনের মধ্যে টাচ করে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, আর প্রত্যাশা করুন দেশে যেন আর কোন এক 11 না হয়। সুষ্ঠুভাবে একটি ইলেকশনের মাধ্যমে দেশে নতুন সরকার আসুক। সবাই ভালো ও সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।